এবার পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ছবি আপনাদেরকে দেখাবো। পড়ে পড়ে সেখানে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল। হ্যাঁ, একদমই সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে সবুজ সাথীর সাইকেল তা অবহেলায় পড়ে রয়েছে। প্রশ্নটা এটাই যে কেন অবহেলায় রয়েছে এই সাইকেলগুলি? প্রশাসনের উদাসীনতায় সাইকেলগুলি নষ্ট হয়েছে। পুরুলিয়া জেলা সভাধিপতি তিনি এটা মানছেনও। কথা বলবো, ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, জেলা সভাধিপতি তিনি মেনে নিচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সবুজ সাথী সাইকেলগুলো যেগুলো সত্যি জনকল্যাণের জন্য, পড়ুয়াদের জন্য অ্যালটেড, সেগুলো এভাবে পড়ে পড়ে অবহেলায় নষ্ট হবে বা কেন? দেখো, সেই প্রশ্নই উঠছে। তার কারণ হচ্ছে পুরুলিয়া 1 নম্বর ব্লকের গোডাউনে সবুজ সাথী প্রকল্পের শয়ে শয়ে সাইকেল নষ্ট হতে চলেছে, মরচে পড়ে গেছে, সাইকেলগুলো অকেজো হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ছাত্রছাত্রীদের জন্য সাইকেল সবুজ সাথী প্রকল্পে, সেই সাইকেল একেবারেই নষ্ট হচ্ছে। এবং এই কথা মেনে নিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। কিন্তু তিনি আরেকটি দাবি করছেন যে কোনো ছাত্রছাত্রী কিন্তু এখন অবধি বাকি নেই, সবাই সাইকেল পেয়ে গেছে। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা এখনও সাইকেল পায়নি, যাদের সাইকেলের কারণে তাদের টোটো করে যেতে হচ্ছে। ফলে একটা খরচার বিষয় রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে গার্জেনদের। ফলে একদিকে সাইকেল সবুজ সাথী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সবুজ সাথীর প্রকল্পের সাইকেল নষ্ট হচ্ছে, অন্যদিকে ছাত্রছাত্রীরা সেই সাইকেল পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই এই যে সমস্যা তৈরি হয়েছে, সেটা একদিকে যেমন তোমাকে বললাম যে ছাত্রছাত্রীদের দাবি যে তারা সাইকেল পাচ্ছে না, অন্যদিকে সাইকেল নষ্ট হচ্ছে, মরচে পড়ছে, গোডাউনে পড়ছে। আর এই নিয়ে সভাধিপতি জানিয়েছেন যে বিষয়টা সত্যি এটা হওয়া উচিত নয়, তবে কোভিড পিরিয়ডে এই সমস্যা তৈরি হয়েছিল, সাইকেলগুলো নষ্ট হয়ে গেছে, গোডাউনে রয়েছে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের। তবে যাতে এই সমস্যা আবার নতুন করে না হয় সেই বিষয়টি তিনি নজরে আনবেন এবং তিনি দেখবেন বিষয়টি পুরো খতিয়ে। অন্যদিকে বেশ আমাদের নজর থাক। গ্রামেই সরকারি আবাসন, কিন্তু সেখানে সরকারি কর্মীদের দেখা নেই। হয়তো কেউ কেউ থেকে গিয়েছেন অবসরের পরেও। এরকমই নানা সরকারি আবাসনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজ দেখাবো ফাল্গুনী আবাসনের ছবিটা। রাজ্য সরকারি আবাসন, রাজ্য সরকারের কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট। এইসব ফ্ল্যাটই রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন না। কোথাও সরকারি আবাসনের ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কোথাও আবার অবসরের পরেও থেকে গিয়েছেন সরকারি ফ্ল্যাটে। বরিশার পর এই ছবি সল্টলেকের ফাল্গুনী আবাসনের। সল্টলেকের সেক্টর 3, এখানকার ফাল্গুনী আবাসনের একটি ফ্ল্যাটের বাসিন্দা কুণাল চট্টোপাধ্যায় বছর 5 আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু ফ্ল্যাট ছাড়েননি। আমি এখানে এসে 2002-তে। এগুলো প্র্যাকটিক্যালি সরকারকে কিছুটা কনসিডার চোখে দেখতে হয়। 60 থেকে 70% লোক যাদের হয়তো কলকাতার বাইরে নিজেদের সব বাড়ি আছে, আর কিছু ব্যক্তি আছে যারা চেষ্টা করেও আজ পর্যন্ত করতে পারেনি। এবার সে তার ফ্যামিলিটা নিয়ে তাহলে উঠবে কোথায়? তাতেও আমি বলেছি হয়ে এসছে, আর একটু অপেক্ষা। ফাল্গুনী আবাসনেরই আরেক বাসিন্দা বিকে ভদ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরের পরে তিনিও থেকে গিয়েছেন সরকারি ফ্ল্যাটে। এখানে আমি প্রায় 16 ইয়ার্স। চলে যেতে আমার এখনো বলেনি। আমি করেছি, আমি লিখেছি আমার মেয়ে যেহেতু কি এডুকেশন আছে, হ্যাঁ, এখান থেকে চলে গেলে অসুবিধা আছে, সেই জন্যই আমি থাকার জন্য রিকোয়েস্ট করেছি। বিশ্বজিৎ দাস পুলিশে চাকরি করতেন, অবসরের পর ছাড়েননি সরকারি ফ্ল্যাট। এখানে কতদিন আছেন আপনারা? 10 বছর। আচ্ছা, অবসরের পরেও আছেন? এর মধ্যেই ছাড়বো। আমাদের মানে ফ্ল্যাট হচ্ছে তো, হয়ে গেলে চলে যাবো। কবে নাগাদ ছাড়বেন? ফ্ল্যাটটা হতে যে সময় লাগবে, কিন্তু অবসরের পরে পরে ছেড়ে দেওয়ার কথা। সরকারি আবাসনেও দখলদারি। পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গে উঠে আসে। ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চেয়েছে কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলির কি অবস্থা, রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনের কত ফ্ল্যাট দখল হয়ে গিয়েছে। এইসব সরকারি আবাসনগুলির মধ্যে এক ফাল্গুনী আবাসন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।
ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আর এবার জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া একটি জায়গা থেকে খাঁচায় চিতাবাঘ বন্দি করা হয়েছে। শালকুমার প্রধানপাড়ায় খাঁচায় বন্দি চিতাবাঘ। স্থানীয়দের দাবি কয়েকদিন আগেই খাঁচায় বাঘ ধরার জন্য চেষ্টা চালানো হয়, ফাঁদ পাতা হয়, চিতাবাঘটি এখানেই ঘাঁটি গাড়ে। এলাকার বাছুর, ছাগল, শুয়োর সব সাবার। চিতাবাঘটি জালে আটকাতে গিয়ে এক বনকর্মী জখমও হন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, কিভাবে খাঁচাবন্দি করা গেল এই চিতাবাঘ? দেখো রুমেলা, অবশেষে কিন্তু এই যে প্রধান পাড়ার যে চিতাবাঘ সেটা কিন্তু খাঁচাবন্দি হলো। যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে ছাগলের টোপ দিয়ে ওই এলাকা থেকে ছিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। রাতের বেলা সেই ছাগল খেতে এসে কিন্তু খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। ইতিমধ্যেই খাঁচা শুদ্ধ ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর এই চিতাবাঘটিকে আবার বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও। যেটা জানা গিয়েছে প্রায় 7 দিন আগে কিন্তু এই চিতাবাঘটি প্রধান পাড়াতে ঢুকে পড়ে এবং সেই সময় এলাকার বেশ কিছু বাছুর, শূকর, বেড়াল, এই ছোট প্রাণী সাবার করছিল। এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরাও পৌঁছেছিল। জাল দিয়ে আটকাতে গিয়ে এক বনকর্মী জখমও হয়েছিল, কিন্তু তখন ধরা যায়নি। অবশেষে খাঁচাবন্দি হলো। রুমেলা, বেশ নজর রাখবো সন্তোষপুরের দিকে। সন্তোষপুরে নয়া কায়দায় এটিএম এ জালিয়াতি, টার্গেট রক্ষীবিহীন এটিএম, আর এতেই গ্রাহকদের মনে আতঙ্ক। তাদের প্রশ্ন, কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না? আবারও এটিএম জালিয়াতিতে শোরগোল। এবার সন্তোষপুরের নয়া কায়দা। জালিয়াতদের জোড়া ফলা, মেশিনে কার্ড ক্লোরিং ডিভাইস, এটিএম বুথে লাগানো ব্যাংকের টোল ফ্রি নাম্বার বদল। মেশিন থেকে কার্ড না বেরোতেই টোল ফ্রি নাম্বারে ফোন, আর তাতেই নাকি টাকা গায়েব। সন্তোষপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম এই কাণ্ড ঘটেছে সেটি ছিল প্রহরীবিহীন। এও অভিযোগ, জালিয়াতরা বেশিরভাগ সময় টার্গেট করে এই ধরনের অরক্ষিত এটিএম। রক্ষী না থাকার সুযোগ নিয়ে এটিএমে নানা কারসাজি করে জালিয়াতরা। এবার নয়া কায়দা, তাতেই রীতিমতো আতঙ্কে গ্রাহকরা। এখানে যদি কেউ থাকে না রাতের বেলা, আমাকে ধরেন কেউ ধরে আমার এটিএম কার্ড থেকে পিন নিয়ে আমার টাকা পয়সা সব উঠিয়ে নিয়ে চলে গেল, তখন তো কিছু করার থাকবে না। আমার নতুন স্ক্যাম হচ্ছে, কি করা যাবে এখন? সরকারকে দেখতে হবে এগুলা। প্রত্যেকটা এটিএম এর সামনে কিংবা তার ওইখানে একজন গার্ড সবসময় থাকা উচিত। এটা গভর্নমেন্টের কাছেও আশা করি, কিংবা ব্যাংক ম্যানেজার কিংবা তার যে পরিচালনা কমিটি থাকে তাদের কাছে এটা আমি আশা করি। অরক্ষিত এটিএমে কখনো লুট, কখনো জালিয়াতি, নানা সময় নানা অভিযোগ। তারপরেও একের পর এক এটিএম রক্ষীবিহীন, কেবলমাত্র সিসি ক্যামেরা লাগানো থাকে বুথে। কিন্তু তাতে এই ধরনের অপরাধ রোখা যাচ্ছে কই? তাহলে কেন এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না, উঠছে প্রশ্ন। আজকে সমস্ত ব্যাংক তারা সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিরাপত্তা রক্ষী নিয়োগ করব না, তাদের জন্য খরচা করব না। খরচা কামাবার জন্য তারা ভাবছে যে শুধুমাত্র সার্ভেলেন্স ক্যামেরা বসালেই, সিসিটিভি বসালেই গ্রাহকরা তাদের নিরাপত্তা থাকবে। আমার মনে হয় গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে না এবং গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এর জন্য দায়ী সরাসরি সরকারের পলিসি। ব্যাংকগুলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তো আর কেন্দ্রীয় সরকারের যে অর্থমন্ত্রকের বাইরে নয়, তো অর্থমন্ত্রকও সরাসরি দায়ী। এই যে সাধারণ মানুষরা আজকে তাদের টাকা, কষ্টার্জিত টাকা বেরিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন এটিএম এর জন্য গ্রাহকদের থেকে বছর বছর টাকা নেয় ব্যাংক, তারপরেও কেন নিরাপত্তা রক্ষী থাকবে না? কেন এভাবে জালিয়াতদের খপ্পরে পড়তে হবে গ্রাহকদের? এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না। তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা, ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি গ্রাহকের জন্য। তো এরকম যদি হয় সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। সব রকম ভাবে সতর্ক থাকলেন, কিন্তু তারপরেও যদি মনে হয় জালিয়াতদের ফাঁদে পড়ছেন, তখন কি করবেন? কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন।
কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই সম্ভাবনা মানে হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায় তাহলে ওই প্রসেসটা 1930 ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডি নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয় তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআই তে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে। নিউজ 18 বাংলা।